আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি পারভিন মিতু। শুরুতেই পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির বৈঠকের খবর। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আসলে আপনাকে জানিয়ে রাখি যে পবিত্র রমজান মাসের যে চাঁদ দেখা কমিটির যে আনুষ্ঠানিক যে বৈঠকটি কিন্তু এখনো শুরু হয়নি। এর মধ্যে কিন্তু আসলে আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে সেটি হচ্ছে পবিত্র যে বাহির রমজানের চাঁদ দেখা গিয়েছে। আপনাকে আরেকটি বলে রাখি যে বিশেষ করে যে বায়তুল মোকাররমে যে ধর্ম মন্ত্রণালয়ের যে চাঁদ দেখা কমিটি, তারা কিন্তু মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশের উপরে কিন্তু আসলে নির্ভর করে কিন্তু আসলে ঘোষণাটা দেন। আমরা কিন্তু এখান দিয়ে আসার পরে কিন্তু এখনও কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে এখনো এই বিষয়টি জানানো হয়নি যে আসলে চাঁদ কি দেখা গিয়েছে কিনা। তারা কিন্তু মূলত দেশের বিভিন্ন প্রান্তে থেকে যে অন্যান্য যেই জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তারা আজ প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে কিন্তু সে বিষয়টি জানে। যেহেতু মধ্যপ্রাচ্য যে সৌদি আরব অন্যান্য দেশে যে গতকাল যে এই প্রথম রমজান হয়েছে, সেই হিসেবে আজকে কিন্তু সেই ধারণাটি থেকে কিন্তু আসলে অনেকেই বলছে যে চাঁদ দেখা কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এখানে ঘোষণা পাই। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাটি দিলে আসলে সেটি বলতে পারে। তো এরই মধ্যে কিন্তু অনানুষ্ঠানিকভাবে যেটি ঘোষণা হয়েছে পবিত্র রমজানের যে চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল থেকে কিন্তু আসলে যেই রোজা সেটি কিন্তু আসলে শুরু হবে। তো এই ছিল বায়তুল মোকাররম থেকে আমার কাছে সর্বশেষ। তানি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। দেশের পাইকারি বাজারে লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রতিমন্ত্রী জানান, দাম কমানোর পরও কোনো প্রতিষ্ঠান পণ্য সরবরাহ না করলে ব্যবস্থা নেবে সরকার। এদিকে রমজান ঘিরে টালমাটাল নিত্যপণ্যের বাজারে বেড়েছে লেবু, শসা, বেগুনের দাম। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। নিত্যপণ্যের দাম বাড়ানো সহ মজুত করলে কোনো ছাড় নয়, শাস্তি পেতেই হবে। রোজা শুরুর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার হাক ডাকিয়েও নিয়ন্ত্রণে আসছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ানো হবে না, ব্যবসায়ীদের এমন আশ্বাসেরও নেই বাস্তবায়ন। তাই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সরকার তো অনেক পদক্ষেপই নিচ্ছে, বাট বাস্তব গ্রাউন্ডে সেটা প্রয়োগ হচ্ছে না। বলতেছে শুল্ক কমায় দিবে, বাট কমায় দিল, দাম তো সেই গত রোজার তুলনায় অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের দাম একদম বেশি। শসা, লেবু, খেজুর 250 টাকা ডজন যাচ্ছে। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে খেজুর, চিনি সহ অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জটিল হওয়ায় চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারছেন না ভোক্তারা। আগে যে খেজুর ছিল 2750 টাকা দাঁড়ান কার্টন, এখন বর্তমানে 3500 টাকা। যে আজুয়া ছিল আগে বেচছি আপনার 600 টাকা, অন বেচা লাগে 950 টাকা। মানুষ কেমনে খাইব? দাম শুনে ভয় ফাই চলে জায়গা। চিনির সরবরাহ এই কম এই বেশি, ঠিক মতো সরবরাহ নাই। আগে ছিল 6700 টাকা বস্তা, 600, এখন 750। 136 টাকা চিনি কিনা, 40-42 টাকা বিক্রি হইতেছে। রাজধানীর শান্তিনগরে বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, পাকা রশিদ রাখার বাধ্যতামূলক প্রক্রিয়া বাস্তবায়ন হলে খুচরা বাজারে সুফল মিলবে। এই মৌসুমী ব্যবসায়ী, এক রাতের ব্যবসায়ী ব্যবসা করতে দেওয়া হবে না। কোনো বাজারে কোনো বড় হাট কিন্তু থাকবে না। ব্যবসা করতে হলে দেশের আইন কানুন মেনে করতে হবে। কাগজ ছাড়া পণ্য কিনবেন না। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সমন্বয় সভা শেষে ডিএমপি কমিশনার মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। যদি আমাদের নিজস্ব কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করে মজুতদারির মাধ্যমে বা কোনো কারসাজির মাধ্যমে কোনো কিছু করে থাকেন, সেটির বিষয়ে অবশ্যই পুলিশ অন্যান্য সংস্থার সাথে পুলিশও সর্বদা সজাগ রয়েছে এবং যে কোনো ধরনের ব্যবস্থা নিতে তৎপর। এবং রমজান শুরুর আগেই কিন্তু আমাদের সংস্থাগুলো ইতোমধ্যেই কাজ শুরু করেছে। রমজানে যানজট ও দুর্ভোগ কমাতে ওয়াসা, তিতাস, ডেস্কোকে কাজ বন্ধ রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি অনুরোধ রাখছি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। পবিত্র রমজান ঘিরে প্রতিবারই মাংসসহ নানা প্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এবার রোজার বেশ আগে ভাগেই বেড়েছে মাংসের দাম। তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও 695 টাকায় মাংস বিক্রি করছেন খলিল আহমেদ।
শুধু তাই নয়, প্রথম রোজা থেকে 595 টাকায় মাংস বিক্রির ঘোষণাও দেন তিনি। কিন্তু অন্যরা গরুর খাদ্যের দাম বৃদ্ধি সহ নানা অজুহাতে বাড়িয়েছে গরুর মাংসের দাম। বিক্রি করছেন 750 থেকে 800 টাকা কেজিতে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের জন্য আত্মসংযমের মাস রমজান। রমজান মাসে ধনী গরিব প্রতিটি মুসলমানই চেষ্টা করে ভালো খাবার খেতে, কিন্তু অনেকেই চেষ্টায় থাকে এই সুযোগ কাজে লাগিয়ে বাজার দর বৃদ্ধি করার। তবে এর মধ্যেও 695 টাকায় মাংস বিক্রি করে যাচ্ছে খলিল আহমেদ। বর্তমানে মাংস বিক্রি করতেছি কম দামে, আসলে কম দামে বিক্রি আল্লাহ বরকত দিতেছে, এই জন্য কোনো রকম চলে ফেলে যাইতেছে। মানে আগে যেমন প্রফিটটা করছি কম বিক্রি করেও ভালো প্রফিট হয়েছে, এখন কিন্তু ওই প্রফিটটা হচ্ছে না। শুধু তাই নয়, রমজানকে কেন্দ্র করে 595 টাকায় মাংস বিক্রির ঘোষণা দেন তিনি। আল্লাহ তাআলা বলছে যে এটা বরকতময়ী মাস। যদি মনে করেন আমি এক সপ্তাহ বিক্রি করব 595 টাকা, যদি দেখি যে লস না হয় তাহলে মনে করেন আমি 25 রমজান পর্যন্ত 595 টাকা বিক্রি করার চিন্তা ভাবনা করব। বাজারের চিত্র কিন্তু ভিন্ন। রাজধানীর কারণ বাজার সহ অন্য সব বাজার এবং পাড়া মহল্লায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বর্তমানে গরু বর্তমানে 740 থেকে 35 টাকা কেজি কিনেই পড়ে। খাদ্যের দাম কমলে গরুর দাম কমবো, এর জন্য গরুর দাম বাড়তে আসছে। আগে 650 টাকা সব মিলাই দিলে বেচতাম, মাথা কলিজি ব্যবসা সব দিয়া, এখন শুধু গোছ বেশি 750 টাকা। মাংসের বাজারের সিন্ডিকেট ভাঙা সহ বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান ক্রেতারা। আর রমজানকে কেন্দ্র করে অবশ্যই দ্রব্য মূল্য যেমন কমাইতে হবে, মাংসেরও কমাইতে হবে। বৃদ্ধির যে মূল্য, এই মূল্যতে আমাদের মতন যারা স্টুডেন্ট আছি, পাশাপাশি যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য আসলে মাংস খাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। রমজান মাসে সকল ব্যবসায়ীদের সংযমের পথে আসার আহ্বানও জানান তারা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে মার্কিন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি। এমনটাই জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে পেট্রো বাংলার হলরুমে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড 2024-এর সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আগামী সেপ্টেম্বরের মধ্যে নিলাম রাউন্ড শেষে পেট্রো বাংলা কোম্পানি নির্ধারণে কাজ শুরু করবে। বিস্তারিত দীপ্ত চন্দ্রপালের আরেকটি রিপোর্টে। 2012 সালে ভারত এবং 2014 সালে মিয়ানমারের সঙ্গে সামুদ্রিক সীমানা বিরোধ নিষ্পত্তি হওয়ার পর বড় পরিসরে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিল সরকার। বাংলাদেশের জলসীমায় সাগরের তলদেশে তেল গ্যাস অনুসন্ধানে 24টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি বলেন, অপশন নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সব ধরনের ট্যাক্স থেকে মুক্ত থাকবে। এছাড়াও অন্যান্য সুবিধা দেয়ায় বিদেশি কোম্পানিগুলো নিলামে অংশ নিতে আগ্রহী হবে। বিভিন্ন রকম ট্যাক্স থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর যেগুলো ইনকাম ট্যাক্স সেটাও আগেও ছিল, সেটা পেট্রো বাংলা ওই কর্পোরেশনে হয়ে দিবে। এর মধ্যে আরও কিছু নতুন নতুন জিনিস আছে যেগুলো দিয়ে এটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভও করা হয়েছে, আর আমাদের নিজেদের স্বার্থকেও রাখা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, রমজানের পর প্রমোশনাল সেমিনারের আয়োজন করা হবে, যেখানে বিদেশি কোম্পানি অংশ নেবে। আমরা একটা সম্মিলিতভাবে, একটা প্রতিযোগিতামূলকভাবে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এই সর্বপ্রথম অফশোর বিডিংটি যেন অনুষ্ঠিত হয়। আমরা আশাবাদী আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটি ভালো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই বিডিং প্রসেসটা শেষ করতে পারব। এর আগে 2008 সালে ডাকার দরপত্রের মাধ্যমে 2010 সালে গভীর সমুদ্রে 2টি ব্লকের কাজ নেয় মার্কিন কোম্পানি কনকোফিলিপস। তারা দ্বিমাত্রিক জরিপ চালালেও গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হয় কাজ ছেড়ে চলে যায়। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই প্রত্যাশার কথা জানান। মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ সহ শীর্ষ 5 দেশের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। কথাটা সঠিক নয়। লেবার রাইটস নিয়ে আলাপ আলোচনা চলছে, এটি নিয়মিত প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে আমাদের দুই দেশের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও তার ফিরতি চিঠিতে
তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের সম্পর্ক উন্নয়নের কথা আরও দৃঢ় করা, আরও বহুমাত্রিক করার কথাই বলেছেন। আমাদের সম্পর্ক ভবিষ্যতের দিনগুলোতে আরও সুন্দর হবে, আরও দৃঢ় হবে, এগিয়ে যাবে। বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নের সমন্বয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন পাবনায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি এবং এনএসটি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি। 2023-24 অর্থ বছরে 4717 জনকে ফেলোশিপ দেওয়া হয়। আতিকা রহমানের রিপোর্ট। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে 2023-24 অর্থ বছরে 4717 জনকে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, 25 জনকে এনএসটি ফেলোশিপ এবং 19 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সরকার প্রধান বলেন, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই। কৃষিক্ষেত্রে গবেষণার অভাবনীয় সাফল্যের মডেল অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। খাদ্য উৎপাদন করা, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ছিল আমার প্রথম কাজ। গবেষণা ছাড়া কখনোই কোনো কিছুর উৎকর্ষতা লাভ করা যায় না। কৃষির উপর গবেষণা আমরা পদক্ষেপ নিয়েছিলাম বলেই 99-2000 সাল এর মধ্যেই কিন্তু বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হই। নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তি জ্ঞানে সব দিক থেকে তারা স্মার্ট হবে। এই গবেষণার থেকে যেটা উদ্ভাবন হবে সেটা কিন্তু জনকল্যাণেই কাজে লাগবে। পাবনায় আরেকটি পারমাণবিক কেন্দ্র করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি, এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপপুরেই করতে পারবো। দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি, এখন থেকে আমাদের সেই পরিস্থিতি নিতে হবে। স্বাস্থ্য খাতে গবেষণা সবচেয়ে কম হচ্ছে জানিয়ে সরকারি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে সময় কম দেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। একটা জায়গায় একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক গবেষণা। ডাক্তার সাহেবরা শুধু প্র্যাকটিস করে আর টাকা কামাই করে গবেষণার দিকে বেশি যায় না, কিন্তু এখন গবেষণার উপরে গুরুত্ব দিতে হবে। যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে নজর দেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য মানব সম্পদ উন্নয়ন করে টেকসই অর্থনীতি গড়া। তাই ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ডেল্টা প্ল্যান 2100 আমাদের দেশটা একটা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। অপকর্মের সঙ্গে জড়িত ছাত্রলীগ, যুবলীগ কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন অসাধু ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়। এই সময় সুপ্রিম কোর্ট বারের ঘটনায় ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এটা বুঝি না। আমি বুঝি অপরাধী, অপরাধ করেছে সে অপরাধী, সে যেই হোক, যেখানেই তার অবস্থান হোক, কোনো ছাড় দেওয়া হবে। বিএনপি মানুষ মারার দল জানিয়ে তিনি বলেন, রোজায় দলটি যত কর্মসূচি পালন করবে ততই জনবিচ্ছিন্ন হবে। রোজার মাসে সংযম না করে আন্দোলন করবে, তো এটা আমাদের কোনো অসুবিধা নেই। কর্মসূচি অব্যাহত রাখবে, তাদের জনসম্পৃক্ততাও অব্যাহতভাবে কমতে থাকবে। এদিকে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, বাজারে পণ্যের ঘাটতি নেই, তারপরও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। কোনো একটা উৎসব আসলে, কোনো একটা উপলক্ষ পেলে, যখন মানুষের প্রয়োজনীয়তা বাড়ে, তখন পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া। কিছু মজুতদার আছে, তারা কৃত্রিম সংকট তৈরি করে। বেশিরভাগ পণ্যের কোনো সংকট নাই, কিন্তু এরপরও কোনো কোনো পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের দমন করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। অসাধু ব্যবসায়ী, অসাধু মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। ডামি নির্বাচন করে সরকার ভয়ে আতঙ্কে আছে। পুরো জাতিকে তারা বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে, আর সেই ভয়ে নিজেরাই মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।
রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে গেল শনিবারের বক্তব্য নিয়ে বিভ্রান্ত দূর করতে এই সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন জনগণ যাতে ভোট দিতে না পারে সে প্রক্রিয়া করেছে সরকার। আমি এমন কোনো বক্তব্য রাখি নাই যেটাতে কারো ক্ষতি হতে পারে। এই দেশের জনগণ যাতে ভোট দিতে না পারে এই প্রক্রিয়া এই সরকার বহু আগে থেকে শুরু করেছে। বিএনপির সমস্ত নেতাকর্মীকে এখনও ইনডাইরেক্টলি বন্দি করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা বন্দি আছি, আমরা এখনও স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারি না। এই আওয়ামী রিজিমে কোনো একটা সময় আমি পাই নাই, দেখি নাই যে এই দেশের লোক স্বস্তিতে রমজান পালন করেছে। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। চলমান আন্দোলন বেগবান করতে নারীদেরও নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমানে আমাদের চলমান আন্দোলন, এই আন্দোলনে অবশ্যই এই দক্ষিণ মহিলা দল যারা আজকে সংগঠনকে পূর্ণতা লাভ প্রাপ্ত করছে তাদের মাধ্যমে এই আন্দোলন আমাদের আরও গতিবেগ লাভ করবে। অন্যদিকে নয়াপল্টনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ 16 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ঢাকার শ্রম আদালত। দুপুরে ডক্টর ইউনুস ছাড়াও গ্রামীণ টেলিকমের শীর্ষ 3 কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন আদালত। এছাড়াও দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, ডক্টর ইউনুস আগামীকাল দেশের বাইরে যাবেন এবং ফিরবেন আগামী 4 এপ্রিল। এদিকে ডক্টর ইউনুসের গ্রামীণের কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকি মামলার 3 মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন। বলা হচ্ছে ডক্টর ইউনুস ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। ডক্টর ইউনুসের সাথে তো কোনো সম্পর্ক না, এগুলি তো প্রতিষ্ঠানের জিনিস। প্রতিষ্ঠানের নাম না করে ওনাকে ব্যক্তিগতভাবে এইভাবে হয়রানি অপমানিত করে আপনার সমস্ত জিনিস করা হচ্ছে। রাজধানীর প্রায় প্রতিটি রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় ঝুঁকিপূর্ণ এবং অনিয়মের দায়ে নবাবী ভোজ, কেএফসি ও কাচি ভাবি সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টকে 10 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। নিয়ম না মানলে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি রাজুক কর্তৃপক্ষের। বিস্তারিত এআর বাদলের রিপোর্টে। সিলিন্ডারের কোথাও কোনো তারিখ লেখা নাই যে কবে নাগাদ এটির ম্যাচ শেষ হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের শর্মা ভিলেজে দেখা যায় গ্যাস সিলিন্ডারের গায়ে মেয়াদ উত্তীর্ণ বা সার্ভিসিংয়ের তারিখ লেখা নেই। একই অবস্থা পাশের 10তলা হক টাওয়ারের বেসমেন্টে সারিবদ্ধ গ্যাস সিলিন্ডারগুলোর। এক বিস্ফোরণেই ঘটতে পারে ভয়াবহ প্রাণহানির ঘটনা। ঢাকাসহ সারা দেশ জুড়েই ব্যবহার হচ্ছে এমন ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। 1991 সালের বিধিমালা অনুযায়ী গ্যাস সিলিন্ডারকে বিস্ফোরক হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় রিং রোডে নবাবী ভোজকে 5 লাখ, তাজমহল রোডে হক টাওয়ারে কেএফসিকে 2 লাখ, মোগল এম্পায়ারকে 2 লাখ এবং বার্গার কিংকে 50,000 টাকা জরিমানা করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। জিগাতলায় কাচ্চি ভাবিকে 50,000 টাকা জরিমানার পাশাপাশি লাইসেন্স ছাড়া পরিচালনা করায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। হক টাওয়ারের পার্কিং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় ভেঙে দেয়া হয়। ভবন মালিকদের জন্য তো ডেফিনেটলি আমরা প্রথম নোটিশ করব যে তারা যাতে নকশা নিয়ে আমাদের সামনে আসলে পরে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিব যে তারা যাতে এটি কারেকশন করে। যদি না করেন আসলে আমার কাছে মনে হচ্ছে যে এর পরবর্তীতে এভাবে অভিযান চালিয়ে যদি তারা না থামে তাহলে আমাদেরকে রেগুলার মামলায় যেতে হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ে সংশোধন না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এআর বাদল, আরটিভি, ঢাকা। ফের মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির
29 সদস্য বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির তাড়া খেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সকালে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা এপারে প্রবেশ করে। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের নিরস্ত্র করে সীমান্তের 45 নম্বর পিলারের কাছে একটি চা বাগানে আশ্রয় দেয়। এই ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। এর আগে বান্দরবনের তুমরু ও ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে 101 জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। এবার আরও একটি ঘাঁটি হারালো মিয়ানমারের জান্তা বাহিনী। থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমার জান্তার বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। রোববার দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও এর সহযোগীরা মায়াবতী শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে থিঙ্গানিনাং গ্রামে আক্রমণ শুরু করে গোষ্ঠীটি। এই আক্রমণের ফলেই জান্তার ঘাঁটি ও থানার পতন হয়। যানজট দুর্ভোগ কমাতে ওয়াসা তিতাস ডেসকোকে রমজানে কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ডিএমপি সদর দপ্তরে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সমন্বয় সভা শেষে কমিশনার বলেন, সেবা সংস্থার চলমান কাজ রমজানে বন্ধ রাখার জন্য এই সংস্থাগুলোকে চিঠি দেবে ডিএমপি। যারা রাস্তার কাজ করে থাকেন, পানি বিশেষ করে ওয়াসা এবং বিদ্যুৎ, গ্যাস, তারা যে কাজগুলো করে থাকেন, এছাড়া অন্যান্য যে কোনো উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজগুলো রমজান মাসে সকলের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তারা বন্ধ রাখবেন, এই প্রত্যাশা আমার সকলের কাছে রইল। এবং আমরা আলাদা আলাদাভাবে যদি কোথাও কাজ চলমান থেকে থাকে, সেটি আমরা চিঠি দিয়েও সংশ্লিষ্ট সংস্থাকে আমরা জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিম হেলালের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর তৃতীয় জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাবে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় ৭১-এর এই বীর মুক্তিযোদ্ধার প্রতি। শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানান তার সহকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী প্রবীণ সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে শেষ বিদায় জানাতে জাতীয় প্রেস ক্লাবে ছুটে আসেন সহকর্মীরা। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয় ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করা এই বীর মুক্তিযোদ্ধাকে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। এর আগে এলেনবাড়ি জামে মসজিদে প্রথম জানাজা হয়। দেশ ও মানুষের প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। একটি সৎ মানুষ, একটি সাহসী মানুষ। কাজে আপনারা সবাই মিলে আমার বাবাকে সবসময় দোয়া করবেন। বাংলাদেশের গণমাধ্যমের সাথে যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক, সেতু বন্ধনে উনি কাজ করে গেছেন আজীবন। অন্তরে যেটা লালন করতেন, যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা ছিল মুক্তিযুদ্ধের, সেগুলো তার আদর্শ। পরে গুলশান সোসাইটি মসজিদে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই সাহসী সন্তানকে। হৃদরোগ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ নানা জটিলতায় রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৩ বছরের এই প্রবীণ সাংবাদিক। ২০১৫ সালে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। দেশে বিদেশে বাংলাদেশ সেনাবাহিনী সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। কক্সবাজারের এডি ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশের CSAA-3 ফায়ারিং পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন ফিচার সহ বাজারে এলো বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন ব্র্যান্ড রিভো মোবাইল। দুপুরে নরসিংদী শহরের সিমেন্টপট্টি এলাকার তিশা টেলিকমে কেক কেটে মোবাইল ফোন সেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের
চ্যানেল ম্যানেজার মোহাম্মদ নাসির উদ্দিন, এ সময় তিশা টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেন ও রিভো মোবাইলের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ শাহ আলম সরকার সহ নরসিংদী জেলার রিটেলাররা উপস্থিত ছিলেন। শুরুতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশের গাজীপুরে একটি বাসে বৈদ্যুতিক তারের সংস্পর্শে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, বাসটিতে 30 জন যাত্রী ছিলেন। তারা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মন্দিরে যাচ্ছিলেন। পথেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেক পরিবারকে 5 লাখ এবং আহতদের প্রত্যেক পরিবারকে 50,000 রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি। খেলার খবর। নীরবেই দেশে ফিরল সাফ জয়ী অনূর্ধ্ব 16 নারী দল। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাদের বরণ করেন বাফুফে নারী কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। ছাদখোলা বাস দূরে থাক, বিমানবন্দরে অভ্যর্থনা জানাতেও যাননি ক্রীড়ামন্ত্রী, ছিলেন না সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাও। আর চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন বাফুফের সভাপতি। তবুও ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের সাফল্যকে নিজেদের মতো উপভোগ করতে চান খেলোয়াড়রা। আর অর্জনের কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন প্রধান কোচ সাইফুল বারী টিটু। সংবাদ শেষ করব 96তম অস্কারের খবর দিয়ে। 96তম অস্কারে বাজিমাত করেছে ব্রিটিশ নাগরিক ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা ওপেনহেইমার। সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা সিনেমাটোগ্রাফি সহ সর্বোচ্চ 7টি পুরস্কার ঘরে তুলেছে চলচ্চিত্রটি। আসরের সেরা অভিনেতা কিলিয়ান মার্ফি এবং সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন এমা স্টোন। বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন 96তম অস্কার মঞ্চ যেন সাজানো হয়েছিল ওপেনহেইমারের জন্য। সর্বোচ্চ 7টি শাখায় পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্টের প্রধান বিজ্ঞানী যে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি, যার সুবাদে প্রথমবারের মতো ক্রিস্টোফার নোলান জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। বিশ্বের চলচ্চিত্র নির্মাণে আমার একটি অর্থপূর্ণ ভূমিকা রয়েছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন। আলোচিত সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন কিলিয়ান মার্ফি। প্রথম আইরিশ অভিনেতা হিসেবে অস্কার জিতে অভিভূত তিনি। ওপেনহেইমারের প্রত্যেক কলাকৌশলীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে নোলানকে ধন্যবাদ এই অসাধারণ কাজে আমাকে যুক্ত করার জন্য। অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ 3টি পুরস্কার জিতেছে পুর থিংস সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমা স্টোনের হাতে। যারা মনোনীত ছিলেন তারা প্রত্যেকেই যোগ্য এই সম্মানের। আমি এই পুরস্কার প্রতিদ্বন্দ্বী লিলির সাথে ভাগ করে নিতে চাই। এছাড়া সেরা পার্শ্ব অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র এবং সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন দ্য হোল্ড ওভার সিনেমা খ্যাত ডাভাইন জয় র্যান্ডলফ। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে বারবি সিনেমার হোয়াট ওয়াজ আই মেড ফর গানটি। এছাড়া সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের খেতাব জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র দ্য জোন অফ ইন্টারেস্ট। সব মিলিয়ে জমজমাট ছিল অস্কারের 96তম আসর। সাজিয়া ইসলাম, RTV। এর সঙ্গে শেষ করছি সন্ধ্যার সংবাদ। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।